বাংলায় যেটাকে আমরা বলছি নগরায়ন। তো আমাদের আরবান জিওগ্রাফির একটা বড় অংশ নগরায়ন। নগরায়নকে আমরা গ্লোবাল, রিজিওনাল এবং লোকাল পার্সপেক্টিভে দেখার চেষ্টা করি। সো এইটা হচ্ছে যে আমি যেটা বলতে চাচ্ছি যে নগরায়নকে আমরা বিভিন্ন স্কেলে দেখতে পারি। ভেরি লোকাল স্কেল, ন্যাশনাল স্কেল, রিজিওনাল স্কেল and global scale as well. তো আমরা প্রথমে যাচ্ছি নগরায়নের ডেফিনেশন দিয়ে, ঠিক আছে? আমরা যদি একেবারে সিম্পলি নগরায়ন সম্বন্ধে একটা ছোট্ট ডেফিনেশন দেই, এই ছোট ছোট ডেফিনেশন গুলো তোমরা চাইলে লিখতেও পারো, ঠিক আছে? Urbanization is the process of making an area more urban. এগুলো হচ্ছে ডিকশনারি ডেফিনেশন, বুঝতে পেরেছো? The process of making an area more urban. আর আমরা যদি একটু অন্য অন্য টাইপের ডেফিনেশন দেখি তাহলে আরো আছে, যেমন urbanization is the process through which cities grow and higher percentages of the people comes to live in the city. তো এই যে ছোট দুটো ডেফিনেশন, এই দুটো ডেফিনেশনের মধ্য দিয়ে আমরা যেটা বুঝতে পারি যে নগরায়ন হচ্ছে একটা প্রক্রিয়া, যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে কোনো একটা দেশে অথবা কোনো একটা রিজিয়নে অথবা আমরা যদি গ্লোবালি কল্পনা করি তাহলে তোমার আস্তে 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 মানুষজন শহরে বসবাস করতে শুরু করছে বা থাকতে পছন্দ করছে এবং তার সোশ্যাল ইকোনমিক স্ট্যাটাসকে বাড়ানোর চেষ্টা করছে। সো দিস ইজ এ প্রসেস। আমরা নগরায়ন বলি একটা প্রক্রিয়া যার মধ্য দিয়ে কোনো একটা দেশের বা কোনো একটা অঞ্চলের শহর এবং নগরের জনসংখ্যা বৃদ্ধি হওয়া। এটা হচ্ছে মূল কথা, এটা হচ্ছে মূল কথা। To increase the urban population of a region or a country or a sub-region or in the total world. আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। ওকে, দ্বিতীয় ডেফিনেশনটা যদি আরেকবার বলতেন। দ্বিতীয় ডেফিনেশনটা আরেকবার বলছি আমি। আরবানাইজেশন ইজ দ্য প্রসেস থ্রু হুইচ cities grow and higher percentages of the population comes to live in the city. তুমি এটা সিম্পলিফাইড করে লিখতে পারো তোমার মতো করে। আরবানাইজেশন ইজ দ্য প্রসেস থ্রু হুইচ cities grow and more population comes to live in the city. খুব সিম্পলিফাইড করে লেখার চেষ্টা করো। আরেকটা ছোট ডেফিনেশন তোমরা লিখতে পারো, যেটা সাধারণত মাঝে মাঝে উইকিপিডিয়াতে পাওয়া যায়। Urbanization refers to the population shift from rural to urban area. খুব ছোট্ট একটা ডেফিনেশন। Urbanization refers to the population shift from rural to urban areas. তাহলে এই জায়গাতে দুটো জিনিস আমরা খেয়াল করছি। When urban population grows, definitely the rural population declines. But still in Bangladesh,
we are low level of urbanization in the local perspective as well as the regional perspective. Why? এর মেন কারণ হচ্ছে যে আমরা যদি একটু খেয়াল করে দেখি যে আমাদের সাবকন্টিনেন্টে অথবা সাউথ এশিয়ান রিজিয়নে আমাদের যদি গড়ে আরবানাইজেশন দেখি তাহলে সেটাকে আমরা দেখবো যে 35 থেকে 38% বেশি না। এই জায়গাতে আমাদের আরো একটা কিওয়ার্ড শিখতে হবে, সেই কিওয়ার্ডের নাম হচ্ছে লেভেল অফ আরবানাইজেশন। বাংলায় এটাকে আমরা বলি নগরায়নের স্তর। নগরায়নের স্তর তোমরা কিন্তু বাংলার ডেফিনেশন গুলো লিখে রাখবে, তাহলে কোনো সময় ভুলে গেলে ওগুলো দেখেও বোঝা যাবে। তাহলে আরবানাইজেশন বললাম নগরায়ন বা শহরায়ন, আর লেভেল অফ আরবানাইজেশনকে আমরা বলছি নগরায়নের স্তর। তো আগে আমাদের বুঝতে হবে যে নগরায়নের স্তর বলতে আমরা কি বুঝি বা লেভেল অফ আরবানাইজেশন বলতে আমরা কি বুঝি। স্যার লেভেল অফ আরবানাইজেশন, হ্যাঁ বলো। স্যার শ্যামন্তী শুভ্রা ওকে আগে জয়েন করছিল স্যার, ও ডিসকানেক্ট হয়ে গেছিল স্যার। ও আবার আমি তাহলে বলতেছে শুধুমাত্র তুমি বলো, আমি শুধু কাকে নেব? এই জায়গাতে 5 জন ওয়েট করতেছে। স্যার শ্রাবন্তী ইয়েকে নেব, শ্রাবন্তী জামান্তি স্যার। হ্যাঁ তাহলে জি শুধু স্যার, আমি শ্রাবন্তীকে শ্রাবন্তী নিচ্ছি, বাকিকে আমি নিচ্ছি না কিন্তু। জি স্যার। কারণ এত বড় জয়েন করলে তো আমি নিতে পারবো না। আর দেখো এই যে মাঝখানে কিন্তু তোমরা ব্রেক করে ফেললাম। সো একটা লেকচারের মাঝখানে থাকলে এটা ব্রেক ডাউন হয়ে যায়। দেখি একটা মিনিট তোমরা একটু ধরো, আমি একটা ফোন ধরতে হচ্ছে, বারবার ফোন করতেছে। হ্যালো, হ্যাঁ তোমাকে নিয়েছি তোমাকে জয়েন করো, নিয়েছি আমি তোমাকে। ওকে, আমার সাথে এখন 79 জন ছাত্রছাত্রী আছে। মানে দিস ফিগার ইজ মোর দেন এনাফ ফর মি। আরো একজন ছুটে গেল এই মুহূর্তে, দেখতে হবে কে ছুটেছে। ওকে, আমি কথাটা শেষ করি। হ্যাঁ বল, বলো। সালমা আক্তার স্যার ইয়ে হয়ে গেছে, ডিসকানেক্ট হয়ে গেছে। ওকে, তোমরা খেয়াল রেখো, তাহলে আমি সালমা আক্তার করলে পরে আমি আবার নিয়ে নিব। ওকে, সালমা আক্তারকে নিয়ে নিলাম, ও জয়েন করতে যাচ্ছে। আমাদেরকে একটা রোল ফলো করতে হবে, তা না হলে সবাই সবসময় জয়েন করবে, আমি নিতে থাকবো, এটা হবে না। দেখো তোমরা খেয়াল করে দেখো, তোমাদের যেদিন পরীক্ষা ছিল একই সাথে সবাই তোমরা জয়েন করেছো 92, এবং অনেকে দুইটা ডিভাইস নিয়ে জয়েন করে ফেলেছো, 100-র উপরে হয়ে গেছে। তাহলে ওইটা যদি হয় তাহলে ক্লাসে কেন সম্ভব না? আমি যদি তোমাদের জন্য ঠিক 10টা বাজার 2 মিনিট আগে আমি যদি ওপেন করে বসে থাকতে পারি, তোমরা কেন জয়েন করতে পারবে না? তাই না? মাঝে মাঝে তো কারো হতেই পারে, কিন্তু এটা তো ডেইলির জন্য নেওয়া যাবে না। ওকে, আমরা লেকচারে চলে যাই। গতকাল আমরা ওই লেকচার দিতে গিয়ে আমাদের লেকচার নষ্ট হয়েছে। তো আমরা বলছি যে লেভেল অফ আরবানাইজেশন বা নগরায়নের স্তর কি? দিস ইজ দ্য পার্সেন্টেজ অফ পিপল লিভ ইন urban areas in Bangladesh or live in cities and towns in any country. The percentage of people live in any country is called level of urbanization. So the level of urbanization in Bangladesh is now on an average 35%. On an average 35%. So আমি যেটা তোমাদেরকে লেভেল অফ আরবানাইজেশন দিয়ে বোঝাতে চাচ্ছি যে লেভেল অফ আরবানাইজেশন হচ্ছে কোনো একটা দেশের মোট জনসংখ্যার কত পার্সেন্ট লোক শহর নগরে বসবাস করে। স্যার শুভ তারান্নম ডিসকানেক্টেড হয়েছে, আচ্ছা ঠিক আছে।
সেই দিক দিয়ে যদি আমরা হিসাব করি তাহলে আমরা খেয়াল করে দেখব যে আমাদের বাংলাদেশের মতো ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, সাউথ এশিয়ান যত কান্ট্রি আছে এদের লেভেল অফ আরবানাইজেশন নট মোর দেন 38%। সো অনেক অনেক প্রাইভেট অর্গানাইজেশনও বাংলাদেশের জন্য বলে যে বাংলাদেশের এই মুহূর্তে নগরায়ন 37 to 8%। সো এটা হচ্ছে একটা রিজিওনাল কনটেক্সট, যেটা আমি তোমাদেরকে ফার্স্ট ইয়ারেও বুঝিয়েছি, যদি তোমাদের মনে পড়ে থাকে। যদি তোমাদের মনে পড়ে থাকে যে আমরা ফার্স্ট ইয়ারও কিন্তু এটা বুঝেছি যে আমাদের লেভেল অফ আরবানাইজেশন দিয়ে কিভাবে আমরা রিজিওনালাইজেশন করি। যাই হোক, অত আগের কথা হয়তো তোমাদের মনে নাও থাকতে পারে। তো স্যার, এটাকে আসসালামু বলছি আলাইকুম। আমরা- হ্যাঁ বলো, স্যার, আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলে ফেলো। আরবানাইজেশন প্রসেসটা কি আমরা পপুলেশন দিয়ে ডিফাইন করব নাকি ইনফ্রাস্ট্রাকচার দিয়ে ডিফাইন করতে পারি? যে একটা এরিয়াতে কম সার্ভিস ছিল, সুযোগ সুবিধা ছিল, পরে সেটাকে আরবান হিসাবে বা সিটি হিসাবে তৈরি করা হলো, এই প্রসেসটাকে কি আমরা আরবানাইজেশন বলবো নাকি শুধু পপুলেশনকেই বলবো? যে আমরা রুরাল থেকে আমরা এই আরবানে। প্রসেসটাতে সাইফুল, জি স্যার। আমরা এই প্রসেস গুলোতে পরে আসতেছি। তোমরা জাস্ট এখন আরবানাইজেশন কি সেটা বুঝো, তারপর প্রসেস গুলো যখন তোমাকে বলবো, তোমার এই যে প্রশ্ন করেছো দ্যাট ইজ ভেরি গুড, ওয়ান্ডারফুল, এক্সেলেন্ট। এই প্রসেস গুলো সম্বন্ধে তুমি বুঝে যাবা যে কেন আমি বলছি ইন ইন সিম্পল টার্ম urbanization can be defined as the increased population of an urban area. আমরা শুধু এতটুকুই বোঝার চেষ্টা করছি যে আরবানাইজেশন হচ্ছে একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মধ্য দিয়ে শহর এবং নগরের জনসংখ্যা বৃদ্ধি পায়। আমরা এই টার্মিনোলজির মধ্যে থাকি, যখন আমরা একটা 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 করে সামনের দিকে শিখতে থাকবো তখন আমরা বুঝে যাব যে আমরা কেন বললাম যে সিম্পলিয়েস্ট টার্মে যে আরবানাইজেশন হচ্ছে এটা। ঠিক আছে, কারণ আমরা যত কিছুই দিয়ে বুঝাই না কেন শেষ পর্যন্ত তুমি দেখবা যে নগরায়ন বলতে কিন্তু আমরা এটাই বুঝছি, কিন্তু ভিন্ন ভিন্ন প্রক্রিয়া আছে। এই কারণে আমি প্রসেসটাকে গুরুত্ব দিয়েছি তোমাদের, যে এটা একটা প্রসেস। তো আমার মনে হয় তোমরা লেভেল অফ আরবানাইজেশন বুঝতে পেরেছো। তো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ টার্ম বা টার্মিনোলজি আমাদের এই আরবানাইজেশন বোঝার ক্ষেত্রে। তো ঠিক আছে, আমরা যখন আরবানাইজেশন এবং লেভেল অফ আরবানাইজেশন বুঝলাম, এখন আমরা লোকাল, রিজিওনাল, গ্লোবাল কনটেক্সটটা একটু বোঝার চেষ্টা করছি, এবং পরে আমি এগুলো আবার আলাদা আলাদা করে ব্যাখ্যা করব। যে আমরা যদি গ্লোবাল কনটেক্সটে ওভারঅল অ্যাভারেজ দিয়ে বোঝার চেষ্টা করি, তাহলে এই মুহূর্তে মানে ছোট বড়, ডেভেলপ, আন্ডার ডেভেলপ, ডেভেলপিং কান্ট্রিজ, এর সমস্ত কান্ট্রিগুলোকে যদি আমরা একসাথে হিসাব করি, তাহলে এই মুহূর্তে 56%। তোমরা একটু মাইক গুলো অফ করে ফেলো, তোমরা মাইক গুলো অফ করে ফেলো। সোহাগ, সোহাগ তোমার মাইকটা অফ করে ফেলো। ওকে, থ্যাংক ইউ। তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ওভারঅল আরবানাইজেশন যদি আমরা দেখি পুরো গ্লোবের মধ্যে, এই মুহূর্তে 56% পিপল আরবান এরিয়াতে থাকে পুরো গ্লোবাল কনটেক্সটে। কিন্তু খেয়াল করে দেখো পার্থক্যটা কোন জায়গাটার মধ্যে। পার্থক্য হচ্ছে আমরা দেখছি এখনো বাংলাদেশে মাত্র 36% লোক আরবানাইজড, কিন্তু সেই ক্ষেত্রে গ্লোবাল লেভেলটা তার চাইতে অনেক বেশি। তার মানে এটা বুঝেই নিতে হবে যে আমাদের ডেভেলপ কান্ট্রি গুলো হচ্ছে যে আরো বেশি আরবানাইজড, তাদের প্রায় 80 to 90 বা 95% লোক আরবান এরিয়াতে বসবাস করে। তো সেই ক্ষেত্রে কিছু দেশ আছে খুব বেশি আরবানাইজড, কিছু দেশ আছে যে এগুলো লো আরবানাইজড, যেমন আফ্রিকান কান্ট্রি গুলোর মধ্যে এবং আমাদের সাউথ এশিয়ান কান্ট্রি গুলো লো আরবানাইজড, এবং কিছু ডেভেলপিং নেশনস আছে যেগুলোকে আমরা মিডল ইনকাম কান্ট্রি বলছি, সেগুলো হচ্ছে যে খুব কমও না এবং খুব বেশিও না, মাঝামাঝি পর্যায়ে আসছে। তো এগুলো কনটেক্সট দিয়ে আমরা যদি বিচার বিশ্লেষণ করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে
there is a variation in level of urbanization in the global context. So আমাদের সেই ক্ষেত্রে আমরা তৃতীয় ধাপে পৌঁছতে চাচ্ছি, যেটাকে আমরা বলছি যে আমাদের আরবানাইজেশন কার্ভ বা কোন দেশ কোথায় আছে আরবানাইজেশনের সেটা বোঝার জন্য আমাদের আরবানাইজেশনের কার্ভকে বুঝতে হবে। তো সেই হিসাব করলে আমরা একটু আরবানাইজেশন কার্ভের দিকে যাই এবং সেটাকে বুঝার চেষ্টা করি। তো আরবানাইজেশন কার্ভ হচ্ছে একটা টিপিক্যাল কার্ভ, যেটার মধ্য দিয়ে আমরা চাইলে কি করতে পারি, আমরা আরবানাইজেশন সম্বন্ধে একটু ভালো বুঝতে পারি যে আসলে আরবানাইজেশনকে আমরা কোন কোন ভাবে ব্যাখ্যা করব। তো তোমাদেরকে আমি একটা স্ক্রিন শেয়ারে নিয়ে যাচ্ছি সেই টিপিক্যাল কার্ভটা বোঝানোর জন্য। তোমরা একটু খেয়াল করে দেখো যে তোমরা সেই কার্ভটা দেখতে পাচ্ছ কিনা। আচ্ছা স্যার। ওকে, তাহলে আরবানাইজেশন একটা কার্ভ ড্র করতে চাইলে আমরা ও অ্যাক্সিসে টাইম ইন টার্মস অফ decennial time period, let's say for 5 years or 10 years or 1 year can be possible. তো এরকম একটা ডেসেনিয়াল টাইম পিরিয়ডে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে লেভেল অফ আরবানাইজেশনে ও এক্স অ্যাক্সিসে সেট করতে হবে। তাহলে তোমরা একটু খেয়াল করে দেখো যে এটা হচ্ছে টাইম, যে জায়গাতে আমি ডেসেনিয়াল টাইম পিরিয়ডটাকে সেট করব, আর এই জায়গাতে হচ্ছে আমার লেভেল অফ আরবানাইজেশন, যে জায়গাতে আমি নগরায়নের স্তরকে সেট করব। তুমি দেখো 0 to 20, 40, 60, 80, 100. You can set the point here 0 to 10, 0 to 20, 10, 20, 30, 40, 50, 60 like this. So আমরা যখন প্রত্যেকটা দেশের নগরায়নকে আমরা প্লট করব, তখন সে কোনো না কোনো একটা কার্ভ শো করবে। কিন্তু এই যে কার্ভটা, এটাকে আমরা বলি টিপিক্যাল গ্লোবাল আরবানাইজেশন কার্ভ। যেই কার্ভটা আমাদের শিখলে আমরা আরবানাইজেশন একটা কি ধরনের কার্ভ দেয় সেটা সম্বন্ধে আমরা বুঝতে পারবো, এবং চাইলে এই জায়গাতে যে কোনো দেশের আরবানাইজেশনের লেভেলকে আমরা এই জায়গাতে প্লট করতে পারবো এবং এটা সম্বন্ধে আমরা একটা ধারণা পাবো। তো আসো আমরা বুঝার চেষ্টা করছি, এই যে আরবানাইজেশন কার্ভ, একে আমরা চাইলে তিনটা স্তরে রিজিডলি ডিভাইড করতে পারি। উই ক্যান ডিভাইড ইট ইনটু 3 স্টেজেস। নাম্বার 1 ইনিশিয়াল স্টেজ, নাম্বার 2 অ্যাক্সিলারেশন স্টেজ, এন্ড নাম্বার 3 টার্মিনাল স্টেজ। তো ইনিশিয়াল স্টেজ বলতে আমরা কি বুঝি? ইনিশিয়াল স্টেজ বলতে আমরা বুঝি যে একটা দেশের নগরায়ন যখন আপ টু 35% হবে, আপ টু 35% হবে, তখন সে ইনিশিয়াল স্টেজ পর্যন্ত থাকবে। ফ্রম 35 to 65 or 70, from 35 to 65 or 70, এটাকে আমরা বলছি যে অ্যাক্সিলারেশন স্টেজ। অর্থাৎ এখন যদি আমরা গ্লোবালি জিনিসটাকে বিচার বিশ্লেষণ করি, যে সমস্ত দেশের নগরায়নের স্তর অথবা লেভেল অফ আরবানাইজেশন 35 এবং 35 এর নিচে আছে, সেগুলোকে আমরা বলবো যে এই দেশের নগরায়ন ইনিশিয়াল স্টেজে আছে, বা তাদের নগরায়ন হচ্ছে লো লেভেল অফ আরবানাইজেশন, যেটা এই মুহূর্তে বাংলাদেশের সাথে ঘটছে, অথবা বাংলাদেশ এদিক থেকে ট্রান্সফর্ম করে একটু সামনের দিকে যাওয়া শুরু করেছে। অর্থাৎ সে হয়তো এমন হতে পারে যে ইনিশিয়াল স্টেজটাকে ক্রস করে সে অ্যাক্সিলারেশন স্টেজে পা দিয়েছে। তাহলে যে সমস্ত দেশের লেভেল অফ আরবানাইজেশন 36 to 65% or up to 70%,
তারা এই অ্যাক্সিলারেশন স্টেজের মধ্যে আছে। তাহলে ধরেই নেওয়া যায় যে এই যারা 65 অথবা 75 ক্রস করেছে তারা হচ্ছে যে এখন টার্মিনাল স্টেজে আছে। আমি কি তোমাদেরকে বুঝাতে পারছি? জি স্যার। ওকে, ভেরি ইজি বাট ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর ফাইনাল এক্সাম। তো এটাকে আমরা বলছি যে একটা টিপিক্যাল আরবানাইজেশন কার্ভ। তো সেই ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো যে আমরা চাইলে এই জায়গাতে মনে করো যে একটা দেশ নিয়ে আলোচনা করতে পারি, অথবা আমরা চাইলে অনেকগুলো দেশ নিয়ে একসাথে আলোচনা করতে পারি। পৃথিবীর যতগুলো দেশ আছে সবগুলো দেশকে এই জায়গাটার মধ্যে প্লট করে দিতে পারি। যেমন লেটস সে ফর এক্সাম্পল আমরা এখন এই মুহূর্তে বাংলাদেশকে এই টিপিক্যাল আরবানাইজেশন কার্ভের মধ্যে প্লট করতে চাচ্ছি। তো বাংলাদেশের অবস্থানটা কোথায় হবে? দেখা যাবে যে এই জায়গাটার মধ্যে পড়েছে। ওকে, তো এছাড়াও যদি আমরা বলি যে ওকে ঠিক আছে আমরা বাংলাদেশ না, এখন আমি ব্রাজিলের অবস্থানটাকে প্লট করতে চাচ্ছি, তাহলে ব্রাজিল কোথায় আছে? তো আমরা যদি খেয়াল করে দেখি তাহলে ব্রাজিল দেখা যাবে যে সে এই জায়গাটার মধ্যে পড়বে, কারণ সে অ্যাক্সিলারেশন স্টেজটাকে পার করে টার্মিনাল স্টেজের দিকে যাচ্ছে। ওকে, আবার যদি বলি যে আমি ইউএসএ কে কোথায় ফেলবো, তাহলে অবশ্যই সে টার্মিনাল স্টেজে পড়বে। অথবা ইউরোপিয়ান দেশের কোনো একটা দেশকে দেখা যাবে যে ম্যাক্সিমাম দেশ, কারণ ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত অনেক নতুন দেশ আছে যারা হয়তো অ্যাক্সিলারেশন স্টেজটাকে পার করছে, এখনো পর্যন্ত টার্মিনাল স্টেজ যেতে পারে নাই। কিন্তু তুমি যদি বলো যে ইউকে অথবা স্পেন অথবা জার্মানি কোথায় আছে, তারা অবশ্যই টার্মিনাল স্টেজে আছে। তো এইভাবে আমরা কি করতে পারি? আমরা চাইলে একটা দেশকে প্লট করতে পারি, অথবা চাইলে আমরা অনেকগুলো দেশকে একসাথে করে এই প্লট করে আমরা এই জায়গাটার মধ্যে দেখতে পারি। তো এই জন্য এটাকে বলা হয়েছে টিপিক্যাল আরবানাইজেশন কার্ভ। আবার আমরা কার্ভটা ড্র করতে পারি একটা সিঙ্গেল কান্ট্রির জন্য, যেটা আমরা বাংলাদেশের ক্ষেত্রে আমরা করে দেখাবো, যেটাকে আমরা বলছি যে ট্রেন্ড অফ আরবানাইজেশন। অর্থাৎ এই যে একটা কার্ভ যেটাকে আমি বলছি এস কার্ভ, এটাকে একটা ট্রেন্ড অফ আরবানাইজেশন বলে। অর্থাৎ কিভাবে একটা দেশের আরবানাইজেশন বাড়ছে ধীরে ধীরে, এটাকে আমরা চাইলে এর মধ্য দিয়ে দেখাতে পারি। তো আমরা একটা টিপিক্যাল আরবানাইজেশন কার্ভ সম্বন্ধে জানলাম যে আমরা আরবানাইজেশন কার্ভ দিয়ে কি বুঝাচ্ছি। দেখো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, তবে এটার মধ্যে বুঝার অনেক কিছু আছে, যে দেয়ার ইজ এ রিলেশনশিপ বিটুইন আরবানাইজেশন এন্ড ইকোনমিক ডেভেলপমেন্ট। ইকোনমিক ডেভেলপমেন্টের সাথে আরবানাইজেশনের একটা রিলেশনশিপ আছে। খেয়াল করে দেখো যে যারা ইনিশিয়াল স্টেজে যে সমস্ত কান্ট্রির আরবানাইজেশন আছে সেগুলো হচ্ছে যে আন্ডার ডেভেলপ কান্ট্রিজ অথবা লিস্ট ডেভেলপ কান্ট্রিজ। যদিও আমরা এগুলোকে খুব সম্মান করি এবং বলি যে না সবই ডেভেলপিং কান্ট্রিজ, তাদের মধ্যে যারা বেসিক্যালি লো ইনকাম কান্ট্রিজ তারা কিন্তু এই ইনিশিয়াল স্টেজের মধ্যে আছে, এবং যারা র্যাপিডলি ডেভেলপ করছে তারা কিন্তু এই অ্যাক্সিলারেশন স্টেজের মধ্যে চলে যাচ্ছে আস্তে আস্তে। যেমন ধারণা করা হয় যে বাংলাদেশও এই যে ইনিশিয়াল স্টেজটা যখন পার হয়ে গেছে, এখন এই অ্যাক্সিলারেশন স্টেজটা খুব দ্রুত যাবে। এর আরো একটা কারণ হচ্ছে, এটার সাথে আমরা আরো একটা টার্মিনোলজি যোগ করছি এই মুহূর্তে, যেটাকে আমরা বলছি রেট অফ আরবানাইজেশন। যে তাহলে যে এটার মধ্যে কোনো রিলেশনশিপ আছে যে একটা দেশ যখন ইনিশিয়াল স্টেজ পার হয়ে অ্যাক্সিলারেশন যাবে, সে কেন অ্যাক্সিলারেশন স্টেজে যাচ্ছে সেটা কি বুঝার কোনো উপায় আছে কিনা, বা অ্যাক্সিলারেশন স্টেজে গিয়েও কি সে দ্রুত নগরায়িত হতে পারবে কিনা পারবে, এটা বোঝার জন্য। তাহলে একটু খেয়াল করে দেখো তোমরা যে এই মুহূর্তে বাংলাদেশের রেট অফ আরবানাইজেশন যেটাকে আমরা বলছি সেটা হচ্ছে 3.5। তাহলে 3.5 ইজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট আরবানাইজেশন রেট ইন দ্য ওয়ার্ল্ড। তো এইরকম এই ইনিশিয়াল স্টেজ থেকে যারা অ্যাক্সিলারেশন স্টেজে যাচ্ছে তাদের আরবানাইজেশন রেটটা অনেক বেশি। আমাদের সাউথ এশিয়ান কনটেক্সটে প্রায় সব দেশেই একই রকম অবস্থা আমরা দেখছি। তো বুঝাই যায় যদি এই রেটে আরবানাইজেশন হতে থাকে তাহলে এই জায়গাতে খুব দ্রুত নগরায়ন হবে। এবং খেয়াল করে দেখো
এই যে আরবানাইজেশন কার্ভ, এটাতেও কিন্তু দেখানো হয়েছে যে অ্যাক্সিলারেশন স্টেজটা খুব দ্রুত শার্পলি রাইজ করে। আর দেখা যায় যে টার্মিনাল স্টেজে গিয়ে যখন আস্তে আস্তে তোমার স্যাচুরেটেড হতে থাকবে আরবানাইজেশন, তখন রেটটা কমে যাবে, এবং রেটটা যখন কমে যাবে তখন কিন্তু সে টার্মিনাল স্টেজ থেকে আস্তে 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 সে বাড়তে থাকবে, এবং সেটা আপ টু 100%ও পৌঁছতে পারে। অসুবিধার কোনো কারণ নাই এই জায়গাটার মধ্যে, যে একটা দেশের 100% লোক শহরে থাকতেই পারে, যদিও এই মুহূর্তে সেটা অনেক কম। খুব কম সংখ্যক দেশেই 98%, 99%, 100% লোক শহরে বসবাস করে, এবং খুবই ছোট ছোট কয়েকটা দেশের এক্সাম্পল এই জায়গাটার মধ্যে আছে। যাই হোক, তোমরা হয়তো এগুলো বুঝে থাকবে, আমরা ওই জায়গাটার মধ্যে না যাই। তাহলে ইনিশিয়াল স্টেজে যারা আছে তারা লো ইনকাম কান্ট্রিজ, লিস্ট ডেভেলপ কান্ট্রিজ, আন্ডার ডেভেলপ কান্ট্রিজ, অথবা তাদেরকে আমরা বলি লো আরবানাইজ কান্ট্রিজ। যদি ইকোনমিক্যালি তাদেরকে ব্যাখ্যা করতে যাই তাহলে আমরা বলি দে আর জাস্ট পাসিং দ্য ট্রেডিশনাল সোসাইটি টু গেট দ্য স্টেজ অফ প্রিকন্ডিশন ফর টেক অফ স্টেজ। তো যদি আমরা ইকোনমিক্যালি দেখতে চাই তাহলে আমরা বলি যে তারা লো ইনকাম কান্ট্রিজ, তারা ট্রেডিশনাল সোসাইটিস, তাদের অনেক কিছু কি আছে, ডেফিসিট আছে। এই ডেফিসিট গুলো আমরা বিভিন্ন ভাবে ব্যাখ্যা করতে পারি যে ডেফিসিট গুলো কি কি। যেমন একটা ডেফিসিট হচ্ছে যে তাদের পার ক্যাপিটা ইনকাম খুবই কম, তাহলে তাদের ওভারঅল যে ইকোনমি, সেই ইকোনমিটা অত বড় না, একটা ছোট ইকোনমি। এইভাবে আমরা ডেফিসিট গুলো বর্ণনা করতে পারি। আরো অনেক ধরনের ডেফিসিট আছে, যেমন তুমি যদি মনে করো যে সোশ্যাল সার্ভিসেস, দে আর লেকিং অফ সোশ্যাল সার্ভিসেস। তারপরে তোমরা যদি মনে করো যে ইনফ্রাস্ট্রাকচার অথবা রোড নেটওয়ার্ক অথবা ওভারঅল মেডিকেল সার্ভিসেস, এইগুলোতে দেখা যাবে যে বড় ধরনের ডেফিসিট আছে এই জায়গাটার মধ্যে। আবার আমরা যখন এটাকে উন্নত করতে থাকি তাহলেই কিন্তু একটা অ্যাক্সেলারেশন স্টেজে চলতে থাকে। যেমন কেন এই জায়গাতে অ্যাক্সেলারেশন হবে, এর একটা বড় কারণ হচ্ছে যে এই যে যখন শহরগুলো মানে ডেভেলপ করতে শুরু করলো, তখন শহর কেন্দ্রিক ইনভেস্টমেন্ট হতে শুরু করে, এবং যখন শহর কেন্দ্রিক ইনভেস্টমেন্ট হয় তখন শহরের সোশ্যাল সার্ভিসটা ডেভেলপ করে, ফলে মানুষ এই সোশ্যাল সার্ভিস পাওয়ার জন্য গ্রাম থেকে শহরে মুভ করতে থাকে। এই সার্ভিসগুলো নানাবিধ, এবং খেয়াল করে দেখো, ফ্রম এডুকেশন টু মেডিকেল সার্ভিসেস, তুমি সবকিছুই কি পাবে, সবকিছুই শহরের মধ্যে বেশি পাবে। তাহলে তুমি কেন শহরে আসবে না, কেন শহরের জনসংখ্যা বৃদ্ধি পাবে না? এগুলো আমরা এই সবকিছুই আরবানাইজেশনের মধ্যে দেখতে পাই। আর আরেকটা জিনিস হচ্ছে যে তাহলে এই টার্মিনাল স্টেজে গিয়ে কি হচ্ছে, টার্মিনাল স্টেজে গিয়ে যখন একটা দেশের আরবানাইজেশন স্যাচুরেটেড হয়ে যাচ্ছে, তখন মানুষ মনে করে, ও আমরা তো সবাই শহরবাসী হয়ে গেলাম, তাহলে আমাদের যে মৌলিক যে চাহিদা, বিশেষ করে ফুডের যে কনজাম্পশন, এটা আমরা কোত্থেকে পাবো? তখন এটা একটা বিশেষ ডিমান্ডিং সিচুয়েশন ক্রিয়েট করে, যে তাহলে আমি যে বেঁচে থাকবো শহরের ভিতরে, আমি তো শহরের ভিতরে ফুড প্রডিউস করতে পারছি না, তাহলে এই ফুড কোত্থেকে আসবে, আমার এগ্রিকালচারের কি হবে? এখন যারা ওভার আরবানাইজ কান্ট্রি তারা আবার এটা ভাবতে শুরু করেছে, কারণ এই জায়গাতে অনেকগুলো চ্যালেঞ্জ দেখা দিয়েছে। সেই চ্যালেঞ্জগুলোর মধ্যে একটা তো তোমরা খুবই ভালো করে জানো, সেটা হচ্ছে আমাদের গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ। তো এগুলো তো আমরা পরে যাব, যে ইজ দেয়ার এনি রিলেশনশিপ বিটুইন গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ এন্ড আরবানাইজেশন, এটা হয়তো আমরা একটু একদম শেষের দিকে বলবো, যখন আমরা আরবান এনভায়রনমেন্ট নিয়ে কথা বলবো। যাই হোক, আমি যদি তোমাদেরকে বোঝাতে সক্ষম হই যে এই টিপিক্যাল আরবানাইজেশন কার্ভটা কি, এবং কার্ভের ধরন কি, এবং কার্ভের প্রত্যেকটা স্টেজের বর্ণনা কি, যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা আরেকটা সেশনে চলে যাচ্ছি, সেই জায়গাতে তোমরা প্রশ্ন করবে। আমি তোমাদেরকে এই জায়গাতে শেয়ারটা স্টপ করে দিচ্ছি, এবং যেহেতু আমাদের আর এদিকে সময় খুব বেশি নাই, যারা জয়েন করতে পারোনি তারা আবার নতুন সেশনে হয়তো জয়েন করতে পারবে। আমি আবার সবার জন্য সেশনটা আরেকটা নতুন সেশন উন্মুক্ত করে দিচ্ছি। এটা থেকে আমরা বেরিয়ে যাই এই মুহূর্তে, কারণ কয়েক সেকেন্ড সময় আছে।
আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। ওকে, আই শুড সে প্লিজ টেক নোট, কারণ তোমরা অনেকগুলো কথাই অনেক সময় বইয়ের মধ্যে খুঁজে পাবে না, টেক্সট বইয়ের মধ্যেও পাবে না। ফলে তোমরা কিন্তু নোট নিও, নোট না নিলে পরীক্ষার মধ্যে ভালো করতে পারবে না। স্যার এই একটা মুহূর্তে বিষয় জানতে চাচ্ছি। হ্যাঁ বলো। স্যার একটা কান্ট্রি 98% আরবানাইজড হয়ে যাওয়ার পরে তারা এই ডিমান্ডিং সিচুয়েশনটাকে কিভাবে ফেস করবে? অন্য কান্ট্রি থেকে শুধু এক্সপোর্ট করে নাকি ইম্পোর্ট করে নাকি? ও, ভেরি গুড কোশ্চেন। এগুলো অবশ্য আমি পরে বলতাম, কিন্তু তোমরা যেহেতু প্রশ্ন করছো সেহেতু আমি বলে দিই। 98% যদি আরবানাইজড হয়ে যায় তার মানে এটা মিন করে না, কারণ প্রসেস গুলো যখন তোমরা বুঝবে তখন তোমরা বুঝতে পারবে যে আমি কি বলতে চাচ্ছি। 98% আরবানাইজড হয়ে যাওয়া মিন করে না তোমার প্রত্যেকটা কোনায় কোনায় ইট পাথর দিয়ে ভরে ফেলা। যেমন আমরা ঢাকা শহর আমরা অনেকেরই একটা ধারণা আছে যে আরবানাইজেশন মানে ঢাকা শহরের মতো। আরবানাইজেশন শুধু ঢাকা শহরের মতো না। একটা দেশ 100% আরবানাইজড হতে পারে, কিন্তু তার যেই ফসলি জমিগুলো, যেটার মধ্যে হাইলি প্রোডাক্টিভ যে সমস্ত জমিগুলো, সেগুলো তুমি প্রিজার্ভ করতে পারবে। এখন কিন্তু দেখো, যখন একটা দেশ আরবানাইজড হতে থাকে তখন কিন্তু তার মাথার মধ্যে এগুলো কি হয়, নক করতে থাকে। যেমন বাংলাদেশের এই মুহূর্তে যেহেতু আমাদের ল্যান্ড স্কারসিটি আছে, বিশেষ করে প্রোডাক্টিভ ল্যান্ড, ফার্টাইল ল্যান্ড, সে এখন কিন্তু বাংলাদেশের মাথার মধ্যে একটাই চিন্তা যে আমাদের দেশে জনসংখ্যা বেশি এবং প্রতি বছর প্রায় 1% হারে আমাদের যেই ফিজিওলজিক্যাল ল্যান্ড, সেই ল্যান্ডটা হারিয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের চাষযোগ্য জমির পরিমাণ হারিয়ে যাচ্ছে। তাই এখন আমরা কি করব? এখন আমাদের করতে হবে কি, সেই ল্যান্ডটাকে প্রিজার্ভ করে ফেলতে হবে, যেই ল্যান্ডটা খুবই ফার্টাইল এবং যেই ল্যান্ডের মধ্যে আমাদের 3 ফসলি জমিগুলো আছে, সেগুলোকে আমাদের প্রিজার্ভ করে ফেলতে হবে। হ্যাঁ, তোমার হয়তো দেশের সব মানুষ তোমার শহরে থাকবে না বা থাকতে পারে, তাহলে যেই 5%, 6%, 10%, 15% লোক তোমার রুরাল এরিয়াতে থাকবে, তারা টোটালি এগ্রি ডিপেন্ডেন্ট হবে। এবং অনেকেই বলছে যে ভবিষ্যতে যারা এগ্রিকালচার এবং এগ্রি প্রোডাক্টিভিটির সাথে থাকবে তারা শহরের অনেকের চাইতে ভালো থাকবে এবং ভালো ইনকাম করবে, যার নজির কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি। অনেক ইয়াং ছেলে মেয়ে কিন্তু এখন কোথায়, এখন গ্রামের বাড়িতে গিয়ে এক্সপ্লোর করছে জিনিসটাকে, এবং তাদের ইনকাম অনেক হাই। আমাদের দেশে যে মৎস্য চাষ বা পোল্ট্রি ফার্ম, এগুলো দিয়ে কিন্তু অনেকেই মানে অনেক বড় হয়ে গেছে। আমি বলবো না যে সেটা টাকার অঙ্কে, কিন্তু তারা অনেক প্রোগ্রেস হয়েছে, তাদের মানসিকতার মধ্যে অনেক পরিবর্তন আসছে, যেটা কিন্তু উন্নত বিশ্বে আছে। ফলে জিনিসগুলোকে এইভাবে দেখা হচ্ছে। আর যদি কোনো দেশ এরকম হয় যে ছোট একটা কান্ট্রি পুরোটাই হচ্ছে তোমার আরবানাইজ, সে তার নিজস্ব প্রোডাকশন দিয়ে থাকতে পারছে না, তখন অবশ্যই তার যে নেইবারিং কান্ট্রি বা অন্য কোনো জায়গা, সেই জায়গার থেকে সে কি করবে, র মেটেরিয়ালস নিয়ে যাবে। র মেটেরিয়ালস ইন টার্মস অফ ফুড আইটেম এন্ড এভরিথিং, সে তখন এটাকে কি করবে, ইম্পোর্ট করার চেষ্টা করবে এবং সেভাবে থাকবে। এরকম ইউরোপিয়ান অনেক দেশ আছে যে দেশে অনেক প্রোডাকশন নাই, হয় না সেগুলো, কিন্তু তার বাজার তো কখনো খালি না, সে অন্য দেশ থেকে এগুলোকে নিয়ে যায়, ইম্পোর্ট করে। তো ইম্পোর্ট এক্সপোর্টের যে ব্যালেন্সটা, এটা তো তোমরা জানোই, তো সেটা দেখলে সহজেই বোঝা যাবে। দেখি এমন ওয়েটিং রুমে আছে মনে কেউ। হ্যালো,
হ্যাঁ ঠিক আছে আমি নিয়ে নিচ্ছি, অপেক্ষা করে একটু। ওকে মৌসুমী, বুঝতে পারলে তো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার, থ্যাংক ইউ। কিন্তু সিচুয়েশন হচ্ছে প্রবলেম গুলো অনেক, এক ধরনের প্রবলেম হচ্ছে লো লেভেল অফ আরবানাইজেশনে, আবার আরেক ধরনের প্রবলেম হচ্ছে মানে হাই আরবানাইজড কান্ট্রির জন্য। দুই ধরনের প্রবলেম, এবং এই প্রবলেম গুলোকে কি করতে হয়, ফেস করতে হয়। গভর্নেন্স সেই জায়গাতে কি অবস্থায় আছে, ঠিক আছে? যেমন আমরা লো লেভেল অফ আরবানাইজেশনে থাকতে আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড থাকবে। আমি জানি না তোমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বোঝো কিনা। ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের মানে হচ্ছে একটা এজ ইয়াং পপুলেশন বেশি থাকা। যেমন এই মুহূর্তে আমাদের ইয়াং পপুলেশন অনেক বেশি, আমরা রেমিটেন্স আনছি বাইরে থেকে, কিন্তু প্রপার ওয়েতে না, প্ল্যান ওয়েতে না। ফলে আমরা রেমিটেন্স যেটা আসছে তার থেকে কয়েক গুণ বেশি আসতে পারতো, যেটা ইন্ডিয়াতে আসে, কিন্তু আমরা সেটা পাচ্ছি না। আর এই যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটাকে আমরা কাজে লাগাতে পারছি না, অর্থাৎ ইয়াং পিপলদেরকে আমরা কাজে লাগাতে পারছি না। কিন্তু এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কিন্তু সবসময় থাকবে না। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কোন একটা দেশের জন্য একবারই আসে। তাহলে হয়তো আমরা 10, 15, 20 বছর, 25 বছর পরে আমাদের এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড থাকবে না। তখন কি হবে? আমাদের আরবানাইজেশন বাড়বে, ডেভেলপমেন্ট হবে, কিন্তু আমরা এজিং পপুলেশনে চলে যাব। তো এজিং পপুলেশনে চলে গেলে এখন যেমন এক ধরনের সমস্যা যে আমরা ইয়াং পপুলেশনদেরকে ট্রেনিং দিতে পারছি না, তাদেরকে দিয়ে আমরা ভালো আর্ন করাতে পারছি না, চাকরির সুযোগ দিতে পারছি না। ফলে এইটা এক ধরনের অসুবিধা। আবার ওভার আরবানাইজ কান্ট্রিতে দেখা যাবে, যেমন জাপানের মতো কান্ট্রিতে, ইউকে ইউএস এর মতো কান্ট্রি, ইউরোপিয়ান কান্ট্রিতে তাদের কি হচ্ছে, এজিং পপুলেশন বেশি। তাহলে যদি এজিং পপুলেশন বেশি হয়, দে আর ডিফারেন্ট কাইন্ড অফ ডিপেন্ডেন্ট পপুলেশন, তাহলে তাদেরকে আবার অন্যভাবে ট্রিট করতে হচ্ছে। তো এগুলো কিন্তু থাকবে তোমার এই প্রত্যেকটা সময়ই আমাদের আরবানাইজেশনের মধ্যে এই কতগুলো জিনিস আমরা দেখতে পাই যে সব জায়গায় কিছু না কিছু প্রবলেম থাকে, আবার প্রসপেক্টও থাকে সেই জায়গাটার মধ্যে। ওকে, এরপরে আমরা যেটাতে যেতে চাচ্ছি সেটাকে আমরা বলছি যে এই যে আমরা বললাম, সাইফুল আমাকে একটা প্রশ্ন করেছিল, সাইফুলের প্রশ্নের উত্তর এই মুহূর্তে পাবে সে, যে এটা কিন্তু আরেকটা কম্পোনেন্ট খেয়াল করো। আমরা কিন্তু আরবানাইজেশন থেকে শুরু করেছি, আরবানাইজেশন বললাম, লেভেল অফ আরবানাইজেশন বললাম, তারপরে আমরা আরবানাইজেশন কার্ভ নিয়ে আলোচনা করলাম, কার্ভের বিভিন্ন স্তর নিয়ে আলোচনা করলাম, তার ভালো মন্দ দিক আলোচনা করলাম, রিলেশনশিপ নিয়ে আলোচনা করলাম, তারপর আমরা রেটে আসলাম কোনো একটা সময়ে, আরবানাইজেশন রেট, এবং এই মুহূর্তে আমরা প্রসেসেস অফ আরবানাইজেশন নিয়ে আলোচনা করছি। যে কি প্রক্রিয়ায়, যেটা সাইফুল প্রশ্ন করেছে যে ডাজ ইট মিন দ্য ইনক্রিজ অফ পপুলেশন ইন আরবান এরিয়াস ইন এ কান্ট্রি? হ্যাঁ, আমরা এক কথায় সেটাকে বুঝছি, কিন্তু প্রক্রিয়াগুলো ভিন্ন ভিন্ন। তো সেই ভিন্ন প্রক্রিয়াগুলোকে, যেটাকে আমরা বলছি যে প্রসেসেস অফ আরবানাইজেশন, তো এই প্রসেসগুলোকে আমরা বাংলাদেশের পার্সপেক্টিভও দেখতে পারি, গ্লোবাল পার্সপেক্টিভও দেখতে পারি। অলমোস্ট সেম, কোথাও কোনোটা বেশি, কোথাও কোনোটা কম। কোন প্রসেসের মধ্য দিয়ে খুব দ্রুত আরবানাইজেশন হচ্ছে কোনো একটা দেশে, আবার অন্য একটা দেশে দেখা যাচ্ছে যে ওই প্রসেসটা না, অন্য একটা প্রসেস দিয়ে আরবানাইজেশন। সেই প্রসেসগুলোকে আমরা মোটামুটি 3টা ভাগে ভাগ করতে পারি। তো বাংলাদেশের ক্ষেত্রে আমরা অনেক সময় এটাকে 4 ভাগেও ভাগ করি। প্রথম যে প্রসেসটা, যেটা পুরো পৃথিবীর মধ্যে আমরা দেখি, গ্লোবাল কনটেক্সটে দেখি, যে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়তো পৃথিবীতে সবচেয়ে বেশি নগরায়ন হচ্ছে, সেই প্রসেসটার নাম হচ্ছে রুরাল টু আরবান মাইগ্রেশন। রুরাল টু আরবান মাইগ্রেশন, যেটা আমি তোমাদেরকে ফার্স্ট ইয়ারে আমি পড়িয়েছি, কিন্তু অত ডিটেল না হয়তো। তো এই রুরাল টু আরবান মাইগ্রেশন আমরা কিভাবে বুঝবো, সেটা আবার তোমাদেরকে ডিটেল পড়ানো হয়েছে। সেটার জন্য তোমাদেরকে পড়ানো হয়েছে পুশপুল মডেল, অথবা মাইগ্রেশন মডেল, অথবা লিয়ের মডেল। তো সেই জায়গাতে যেহেতু তোমরা এটা আগে পড়েছো, আমরা এই জায়গাতে খুব বেশি ব্যাখ্যা বিশ্লেষণ করব না। আমরা প্রতিনিয়ত দেখছি যে একদম প্রত্যন্ত অঞ্চল থেকে, বিশেষ করে আমরা বলবো গ্রাম অঞ্চল থেকে, প্রতিনিয়ত মানুষ কাজের জন্য, থাকার সুবিধার জন্য, খাওয়ার সুবিধার জন্য, ফ্যাসিলিটিস এর জন্য, চাকরির জন্য, উন্নত চিকিৎসার জন্য গ্রাম থেকে শহরে মাইগ্রেট করছে। একটা স্ট্যাটিস্টিক্স বলে যে প্রতিদিন ঢাকা শহরে প্রায় 1400-1500 নতুন মানুষ গ্রাম থেকে ঢাকা শহরে প্রবেশ করছে। তো এটা যদি হয়, তাহলে হিসাব করে দেখা গেছে যে প্রতি বছর শুধুমাত্র এই নতুন মুখ ঢাকা শহরে প্রায় 4 থেকে 5 লক্ষ অ্যাড হয়ে যাচ্ছে। অর্থাৎ এখন যে এক্সিস্টিং পপুলেশন, প্রতি বছর 4 থেকে 5 লক্ষ নতুন লোক গ্রাম থেকে এসে
অ্যাড হয়ে যাচ্ছে ঢাকা শহরের মতো শহরে। তো এই জায়গাতে এই মাইগ্রেশন রেটটা কিন্তু সব শহরে সমান না। সাধারণত দেখা যায় যে মেট্রোপলিটন শহরগুলোর মধ্যে বেশি, কিন্তু ছোট বা স্মলার সিটিজে এই মাইগ্রেশন রেটটা কম। তো বেশি বা কম কেন সেটা সম্বন্ধে আবার আমাদের কিছু আইডিয়া আছে। যেমন এটা কম বেশি হওয়ার কারণটা কি? এটা কম বেশি হওয়ার কারণ এই সুযোগ সুবিধা আছে, বা ঢাকা শহরে যত বা চিটাগং শহরে যে সুযোগ সুবিধা আছে এগুলো অন্য কোনো ছোট শহরে সেই রকম দেখতে পাওয়া যায় না। ফলে মাইগ্রেশনটা এই জায়গাটার মধ্যে অনেক বেশি কম্পেয়ার্ড উইথ স্মল টাউনস এন্ড সিটিজ, পার্টিকুলারলি পৌরসভা টাউনস ইন বাংলাদেশ। তো এই পৌরসভা শহরগুলোতে সাধারণত কম হয়, কারণ আর সংখ্যায় দেখা যাচ্ছে যে পৌরসভা শহরগুলোই অনেক বেশি। তো আমি যে জায়গাতে তোমাদেরকে বলতে চাচ্ছি যে রুরাল টু আরবান মাইগ্রেশন one of the important processes to increase population in cities and towns. So বিশেষ করে থার্ড ওয়ার্ল্ড আরবানাইজেশনের ক্ষেত্রে এটা খুবই একটা প্রণিধানযোগ্য একটা প্রক্রিয়া, ভেরি ইম্পর্টেন্ট প্রসেস। তো যেহেতু আমরা জানি যে এই প্রসেসটা কিভাবে হয়, এটা একটা অরিজিন এবং ডেস্টিনেশনে হয়ে থাকে। আমরা যদি লিয়ের মডেলটা খুব মনে রাখতে পারি তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারি যে এই প্রসেসটা কিভাবে কাজ করছে। তাহলে এটা দিয়ে আমরা সহজেই বুঝতে পারলাম যে আসলে হ্যাঁ, দিন শেষে কি হচ্ছে। দিন শেষে হচ্ছে যে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে শহর এবং নগরের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ফলে এটাকে আমরা বলছি যে আরবানাইজেশন প্রসেস বা একটা আরবানাইজেশন প্রসেস। 2 নাম্বার আরবানাইজেশন প্রসেস কি? 2 নাম্বার আরবানাইজেশন প্রসেসকে আমরা বলি যে তোমার growth of new cities and towns. Growth of new cities and towns. এটা কিভাবে সম্ভব? এটা হচ্ছে যে কিছুক্ষণ আগে সাইফুল যেটা বলতে চাচ্ছিল এইটা এই ডেফিনেশনের মধ্যে পড়বে। মনে করো আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি, এটা হবে তো আবার ট্রেন্ড অফ আরবানাইজেশন ইন বাংলাদেশ বোঝাতে গিয়ে তোমাদের আসবে যে বাংলাদেশে আমাদের 81 পর্যন্ত 104টা আরবান সেন্টার ছিল, অর্থাৎ ছোট বড় মিলিয়ে 104টা আরবান সেন্টার ছিল। কিন্তু 91 সালে এসে দেখা গেছে যে এর সংখ্যা হয়ে গেছে 522টা। তাহলে কোথায় হচ্ছে 104টা আর কোথায় 91 এসে হয়ে গেল 522টা আরবান সেন্টার? তাহলে একটু খেয়াল করে দেখো, when it was 104 urban centers, on that time our urban population was very small number. That mean that was 8.78% of level of urbanization in Bangladesh. But if you see in 1991, the level of urbanization goes up to 20%. তাহলে আমরা যে এই যে শিপমেন্টটা দেখছি, এই শিপমেন্টটা বুঝাই যাচ্ছে যে আমাদের একটা বড় জাম্প করেছে এই জায়গাটার মধ্যে, যে 81 টু তোমার 91। বেসিক্যালি তোমার আমি যেই সংখ্যাটা বলেছি সেটা কিন্তু 74 এ ছিল, যে 7.78% or 8% or above 8%। 81 এ কিন্তু তার চাইতে বেশি ছিল। 81 এ খুব সম্ভবত আমার এটা আমি মনে করি যে এটা ওভার 15%, 15.78% হবে। তাহলে যখন এই যে 15% থেকে আমরা 20%-এ জাম্প করলাম বা 22%-এ জাম্প করলাম, তখন দেখা গেল তার মেইন কারণ কি? তার মেইন কারণ হচ্ছে যে 71 থেকে শুরু করে
71-এ যে জায়গাতে আমাদের 104টা আরবান সেন্টার ছিল, 81 এবং 91 এই দুটো ডেসিনিয়াল টাইম পিরিয়ড অর্থাৎ 2 দশকে আমাদের কিন্তু আরবানাইজেশন হেভি জাম্প করেছে। তার মানে কি এই সময়ে আমাদের আরো অনেক আরবান সেন্টার হয়েছে নতুন নতুন, অর্থাৎ যারা রুরাল পপুলেশন ছিল তারা হঠাৎ করে কি হয়ে গেল, তারা আরবান পপুলেশন হয়ে গেল। ফলে এই জায়গাতে আরবানাইজেশনের রেটটাও বেড়ে গেছে এবং লেভেলটাও অনেক বেড়েছে। অর্থাৎ আমরা দেখছি এই জায়গাটার মধ্যে যে জায়গাতে খুব কম সংখ্যক আরবান পপুলেশন ছিল, প্রায় 7 to 7.5%, সেটা হয়ে গেল 22%। But the basic reason was increase of number of urban centers, অর্থাৎ নিউ সিটিজ এন্ড টাউনস। তাহলে এইটা হচ্ছে আরেকটা প্রসেস যেটা আমার মনে হয় সাইফুল বলতে চেয়েছিল। কিন্তু at the end of the day what we learn from that, আমরা বুঝতে পারি যে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে কি হয়েছে, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে তোমার রুরাল পপুলেশনের আসলে একটা শিপমেন্ট হয়েছে আরবান পপুলেশনের যোগ হওয়ার জন্য। তার মানে কি এন্ড অফ দা ডে কিন্তু আমরা সেটাই বলছি যে যে প্রক্রিয়ার মধ্য দিয়ে শহর এবং নগরের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাহলে এই প্রক্রিয়ার মধ্য দিয়েও কি হলো যে শহর এবং নগরের জনসংখ্যা কিন্তু বৃদ্ধি পেল। এটা হচ্ছে নাম্বার 2 প্রসিডিউর। যদি তোমরা না বুঝে থাকো তাহলে আমাকে আবার প্রশ্ন করো। নাম্বার 3 প্রসিডিউরকে আমরা বলছি যে টেরিটোরিয়াল এক্সপানশন। আসলে এটা হচ্ছে যে আরবান টেরিটোরিয়াল এক্সপানশন। এটা হোক সিটি কর্পোরেশন, হোক রাজুক, হোক সিডিএ, হোক কেডিএ, অথবা হোক একটা পৌরসভা, তারা প্রতি ডেসেনিয়াল টাইম পিরিয়ডে ইন টার্মস অফ 10 ইয়ার্স 20 ইয়ার্স প্রতি ডেসেনিয়াল টাইম পিরিয়ডে তারা কি করে, তারা দেখে যে তাদের আরবান এরিয়াটা কতটুকু বড় হচ্ছে। যদি বেশি বাড়তে থাকে তাহলে কি করে তারা, দে ইনক্রিজ দেয়ার টেরিটরি, পার্টিকুলারলি দ্য বাউন্ডারি অফ দ্য সিটি। তাহলে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে কি হয় যে যখন আমরা বাউন্ডারিটা বড় করতে থাকি তখন আমার বাউন্ডারির পিছনে কোন পপুলেশন আছে, রুরাল পপুলেশন না আরবান পপুলেশন? আমার বাউন্ডারির পরে কিন্তু রুরাল পপুলেশন। তাহলে আমি যখন বাউন্ডারিটা বড় করে দিচ্ছি আমি তো পপুলেশনকে তাড়িয়ে দেই নাই সেই জায়গার থেকে। আমরা কি করেছি, সেই রুরাল পপুলেশন গুলোকে আমরা আরবান এরিয়ার মধ্যে নিয়ে নিয়েছি। তাহলে সেই ক্ষেত্রে কি হয়েছে, সেই ক্ষেত্রে আমার মোর এন্ড মোর রুরাল পপুলেশন বিকামিং আরবান, তারা আরবান হয়ে গেল ওই জায়গাটার মধ্যে। ফলে আমরা বলছি কি এইটাও একটা প্রসেস, বাট এই প্রসেসটা খুব বেশি সিগনিফিকেন্ট না, অনলি very much involved to the mega cities and metropolitan cities of particularly in developing countries. আমরা দেখি সাধারণত এত বাড়িয়েছি কোন শহরের জন্য, আমরা আমাদের মেট্রোপলিটন সিটিগুলোর জন্য খুব বেশি বাড়িয়েছি। যেমন তোমাদেরকে আমি বারবার এক্সাম্পল দিই ঢাকা শহরের কথা। ঢাকা শহরে এই মুহূর্তে আমাদের সিটি কর্পোরেশন এরিয়া হচ্ছে 330 স্কোয়ার কিলোমিটার, কিন্তু রাজুকের এরিয়াটা বেড়ে এখন 528 স্কোয়ার কিলোমিটার চলে আসছে। তা কত বড় একটা শহর হয়েছে, যেটা পুরো দেশের প্রায় বলা হয় যে 1% এরিয়া, পুরো দেশের জন্য 1% বা 1% এরিয়া হবে। কিন্তু যে জায়গাতে পুরো দেশের পপুলেশনের প্রায় 10 to 12% লোক বসবাস করে, ক্যান ইউ ইমাজিন, বিলিভ ইট? তো ফলে এই জায়গায় আমাকে কি করতে হচ্ছে, টেরিটরিটা খুব বেশি আমাকে ইনক্রিজ করতে হচ্ছে। সো আরবান টেরিটোরিয়াল এক্সপানশন ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট প্রসেস অফ আরবানাইজেশন। তো আমরা যদি এটা খুব সহজে বুঝতে পারি, আমরা যেহেতু জিওগ্রাফার খুব সহজেই বুঝতে পারবো এই যে এই প্রসেসটা কি। তাহলে এটাকে বলছি আমরা টেরিটোরিয়াল এক্সপানশন। বাট ইন দ্য এন্ড আমরা কি দেখছি এটার মধ্য দিয়ে, আমরা দেখছি যে রুরাল পপুলেশন এনগালফিং ইনটু আরবান। তাহলে আমরা এই জায়গাতে দেখছি কিন্তু কি হচ্ছে, রুরাল পপুলেশনটা আরবান পপুলেশনে যোগ হয়ে যাচ্ছে। তার মানে কি পপুলেশনটাই বৃদ্ধি পাচ্ছে। এরপরে আমরা একদম লাস্ট পয়েন্টে আসব। এই যে আমরা বললাম যে টেরিটোরিয়াল এক্সপানশন, এটা কিন্তু অনেক সময় বলা হয় রিডেফিনিশন অফ আরবান বাউন্ডারি।
তাহলে এই দুটোকে একসাথে মিক্সড করে বলা হয় টেরিটোরিয়াল এক্সপানশন অর রিডেফিনেশন অফ আরবান বাউন্ডারি। তোমরা কিন্তু এগুলো নোট করে রেখো, সহজে বিভিন্ন ওই যে আমেরিকা থেকে যে টেক্সট বইগুলো আসে এগুলোর অনেকগুলোর মধ্যেই সবগুলো পাবে না, আমি কিন্তু সবগুলোকে বলছি এই জায়গাটার মধ্যে অ্যাড্রেস করার চেষ্টা করছি, এবং বাংলাদেশের সাথে যায় এগুলোকে আমরা দেখছি এই জায়গাটার মধ্যে। লাস্ট পয়েন্ট যেটাকে আমরা বলছি ইনক্রিজ অফ আরবান নেটিভ পপুলেশন, ইনক্রিজ অফ আরবান নেটিভ পপুলেশন। সো এই ইনক্রিজটা কিন্তু আমরা সহজেই বুঝতে পারছি। তোমরা একটু খেয়াল করে দেখো, in every country or every region there is a very simple idea that they are becoming more and more population. So এইটা কি, এটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে যদি আমরা খেয়াল করে দেখি যে আমাদের যে পপুলেশন রেট, যেটাকে আমরা ন্যাচারাল ইনক্রিজ রেট বলি, সেটা হচ্ছে 1.37%। তো 1.37% হারে যদি বাংলাদেশের জনসংখ্যা বাড়ে তাহলে প্রতি বছরই পপুলেশন বৃদ্ধি পাচ্ছে এই জায়গাতে। তাহলে এইটাকে আমরা কিভাবে আমরা বের করে নিচ্ছি? এটাকে বের করে নিচ্ছি যে কোনো রিজিয়নের জন্য, এটা বের করা খুবই সহজ। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা বলেছিলাম যে সিবিআর এন্ড সিডিআর অর্থাৎ ক্রুড বার্থ রেট এন্ড ক্রুড ডেথ রেট, এর মধ্য দিয়ে আমরা সহজেই ইনক্রিজ রেটটাকে বের করে ফেলতে পারি, এবং এটা দিয়ে তুমি পপুলেশন প্রজেকশনও চলে যেতে পারো যে আমার এই হারে যখন জনসংখ্যা প্রতি বছর বাড়ছে তাহলে 10 বছর পরে বাংলাদেশের জনসংখ্যা কত হবে, 50 বছর পরে বাংলাদেশের জনসংখ্যা কত হতে পারে, অর্থাৎ প্রজেক্টেড পপুলেশনে বের করা সম্ভব। আমি সেই কথাটার মধ্যে যাচ্ছি না, প্রত্যেকটা শহরেরই কি আছে এরকম একটা নেটিভ ইনক্রিজ রেট আছে, কারণ প্রত্যেকটা শহরকেই আমরা কি বলি আলাদা আলাদা রিজিয়ন হিসেবে দেখতে পারি, কারণ তার একটা বাউন্ডারি আছে, তার একটা লোকাল গভর্নমেন্ট আছে। তাহলে ওই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমার কোনো একটা শহরের মধ্যে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যেটাকে আমি বলছি যে ইনক্রিজ অফ নেটিভ আরবান পপুলেশন। অর্থাৎ প্রত্যেকটা শহরের জন্য আলাদা ক্যালকুলেশন আছে, যার মধ্য দিয়ে ওই শহরে জন্ম এবং মৃত্যুর মধ্য দিয়ে কত সংখ্যক লোক বাড়লো সেটার হিসাব করে নেওয়া। তাহলে হিসাব করব তখন আমরা কতগুলো প্রক্রিয়ার কথা ভাববো সেটা কিন্তু মনে রাখতে হবে, যে এই জায়গা থেকে আমরা অ্যাট লিস্ট 4টা প্রক্রিয়া দেখলাম। নাম্বার 1, রুরাল টু আরবান মাইগ্রেশন। নাম্বার 2, growth of new cities and towns or cities. Number 3, urban territorial expansion or redefinition of urban areas or cities. And number 4, increase of native urban population. তাহলে at least আমরা যাতে আরবানাইজেশনের যখন প্রসেস গুলো আসবো তখন যাতে আমরা এই 4টা প্রসেস সম্বন্ধে খুব ভালো মতো বলতে পারি। তাহলে আজকে কিন্তু আমরা কি করলাম, আজকে আমরা আরবানাইজেশনের অনেকগুলো বেসিক জিনিস সম্বন্ধে জানার চেষ্টা করলাম। তারপরে আমি চাচ্ছি যে আরেকটু আমরা সামনের দিকে যাই, কিন্তু এর আগে তোমাদের যেহেতু অনেকটু পড়ানো হয়েছে, তোমাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্নগুলো ক্লিয়ার করে আমি সামনের দিকে যাই। ওকে, সন্দীপ কুমার বলেছে যে গ্রোথ অফ নিউ সিটিজ এন্ড টাউনসটা আরেকবার বলতে। ওকে, বলবো আমি। Any questions from other students, please? আমি কি ধরে নিতে পারি যে তোমরা সবকিছু বুঝেছো? স্যার 3 নাম্বার পয়েন্টটা আরেকবার একটু ব্যাখ্যা করবেন। 3 নাম্বার পয়েন্ট কোনটা, যেটাকে আমি বলেছি যে টেরিটোরিয়াল? আচ্ছা, ওকে, তাহলে আমি টেরিটোরিয়াল এক্সপানশন সম্বন্ধে আবার বুঝাচ্ছি, আর গ্রোথ অফ নিউ সিটিজ এন্ড টাউন সম্বন্ধে আরেকবার বুঝাচ্ছি।
এখন হয়তো আমি এইটা তোমাদের ট্রেন্ড অফ আরবানাইজেশন তোমরা ভালো মতো বুঝতে পারতে, তারপরে আমি তোমাদের বুঝাচ্ছি যে প্রত্যেকটা দেশেই কি হয়, নতুন শহর এবং টাউনের ঘোষণা হয়। বুঝতে পেরেছো? প্রত্যেকটা দেশেই এটা হয়। যেমন আমাদের বাংলাদেশে আমি তোমাদের এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, এবার আরেকটু ডিপার এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। যে আমাদের 1971 সালে, যদি আমাদের সেন্সাস তখন ছিল না, 1974 সালে সেই সেন্সাসটা এসছে, সে জায়গাতে দেখেছি যে আমাদের কম সংখ্যক সিটিজ এবং টাউনস ছিল। তো ওগুলার মধ্যেই আমরা কি করতাম, আমরা নগরায়নের হিসাব করতাম যে কত পার্সেন্ট লোক এই মুহূর্তে আরবান এরিয়া দেবে। কিন্তু 80 থেকে 90-র মধ্যে বিশাল একটা জাম্প করেছিল। কেন? হোয়াই? যখন এরশাদ রেজিম শুরু হলো, তিনি তখন 460টা উপজেলাকে, তার উপজেলা সেন্টারকে, অর্থাৎ যেগুলো গ্রোথ সেন্টার ছিল, সেই সেন্টারগুলোকে উপজেলা শহর হিসেবে ঘোষণা দিল। ঘোষণা দেওয়ার ফলে এগুলো কি হয়ে গেল, রাতারাতি রিডিফাইন হয়ে গেল। এবং রিডিফাইন হওয়ার ফলে এগুলো ছিল রুরাল কমিউনিটিস, এগুলো আরবান কমিউনিটিতে শিফট করে গেল। তাহলে কি হয়েছে, আমি দেখলাম যে রাতারাতি আমার 460টা আরবান সেন্টার হয়ে গেল। তাহলে এগুলোকে আমরা বলছি কি, এগুলোকে আমরা বলছি যে গ্রোথ অফ নিউ টাউনস এন্ড সিটিজ। সো এরকম সেই সময় যেটা হয়েছে, এখন তো সেটা হচ্ছে না। এখন হয়তো একটা, দুইটা, তিনটা, চারটা করে হয়তো এরকম গ্রোথ সেন্টারকে আমরা কি করি, পৌরসভা হিসেবে ঘোষণা দিই এবং সেটাকে আমরা সিটিজ এবং টাউন হিসেবে আখ্যায়িত করি। তো এই প্রক্রিয়ার মধ্য দিয়ে মনে করা হচ্ছে, তোমরা কিন্তু নোট নিয়ে আমি আবারও বলছি যে প্রাইভেট পরিসংখ্যান যেটা বলে, we have 570 on an average, we have 570 অর্থাৎ 570 urban centers in Bangladesh, but according to BBS we have 534 অর্থাৎ 534 urban centers or town centers in Bangladesh। তাহলে আমার এই ইনফরমেশনটা হয়তো তোমরা বুঝতে পেরেছো যে আমি কি বলতে চাচ্ছি, যে আমাদের এই মুহূর্তে অ্যাকর্ডিং টু বিবিএস, যেটাকে আমরা আমাদের সরকারি হিসাব বলবো, সেই বিবিএস অনুযায়ী আমরা বলছি যে আমাদের 534টা আরবান সেন্টার আছে। আর বিবিএস পরিসংখ্যানের বাইরে প্রাইভেট অনেক অর্গানাইজেশন এই পরিসংখ্যানগুলো নেয়। তারা বলছে যে না, এর বাইরে যেগুলো এখনো কাউন্টের মধ্যে আসে নাই। কেন আসে নাই? তার একটা বড় কারণ হচ্ছে যে বিবিএস তার তথ্য প্রকাশ করে 10 বছর পর পর। তো 10 বছর পরে যখন এই তথ্যটা প্রকাশ করবে, তখন আমরা দেখব যে হ্যাঁ, এটা কি 534টাই আছে না 550টাতে পরিণত হয়েছে। তো সেই সেন্সাসটা এখনো 2021-এ এসছি আমরা, কিন্তু বিবিএস সেই সেন্সাসটা এখনো পাবলিশ করেনি। আমি মনে হয় তোমাদের বুঝাতে পেরেছি যে গ্রোথ অফ নিউ টাউন সেন্টার বলতে কি বুঝাচ্ছে। এটা হয়তো আরেকটু ভালো করে তোমরা বুঝবে যখন আমরা আসবো কোথায়, ট্রেন্ড অফ আরবানাইজেশন ইন বাংলাদেশ। নেক্সট আমাদের যে লেকচার, সেই লেকচারে আমরা বাংলাদেশ কনটেক্সটটাকে খুব ভালো মতো পড়বো, তার সাথে আমরা গ্লোবাল আরবান ফিচারটাকে আমরা বোঝার চেষ্টা করব। ওকে, তো এর মধ্যে আরো একটা প্রশ্ন ছিল যে কি, যে আমরা টেরিটোরিয়াল এক্সপানশন বলতে আমরা কি বুঝি। আমরা জানি যে আরবান এরিয়া একটা ডাইনামিক এরিয়া, এই আরবান এরিয়াটা কি হয়, বাড়তে থাকে। তোমাদেরকে এটা আমি বুঝিয়েছি। তাহলে আরবান এরিয়া যখন বাড়বে, এটা যখন একটা ওভার বাউন্ডেড সিটি হয়ে যাবে, তখন সিটি যারা লোকাল বডি তারা চিন্তা করে যে এটাকে আমি আমার সিটির ভিতরে ধরে রাখবো, এটাকে আমি বাইর হতে দিব না। ফলে কি করে, সে তার টেরিটরিটা এক্সপান্ড করতে থাকে। অর্থাৎ আরবান এরিয়ার বাউন্ডারি কিন্তু অটোমেটিক্যালি বাড়ে, কিন্তু সে কি করলো, সিটিটাকে বাড়িয়ে দেয়। এই জন্য বলা হয় রিডিফাইন করা। কারণ কি, আরবান এরিয়াটা সে আন্ডার বাউন্ডেড রাখতে চায়। তাহলে যেহেতু সে সিটির এরিয়াটাকে রিডিফাইন করে, সেই জন্য এটাকে বলা হয় রিডেফিনেশন অফ আরবান বাউন্ডারি অথবা সিটিজ বাউন্ডারি। কিন্তু আসলে কি হলো, টেরিটোরিয়াল এক্সপানশনটা হলো গিয়ে তোমার টোটাল শহরের ভিতরে। কার কারণে? ডিউ টু আরবান স্প্রলিং। এবং তার বেসিক যে কারণ, সেই কারণটা হচ্ছে আরবানাইজেশন।
যে আরবানাইজেশনের পরে ফলে লোক সমাগম হচ্ছে, যখন শহরের মধ্যে লোক বাড়ে, দে ডিমান্ড মোর হাউজিং, মোর ইনফ্রাস্ট্রাকচার, মোর রোড নেটওয়ার্ক, মোর সার্ভিসেস, দেন আরবান এরিয়া কি হয়, অটোমেটিক্যালি ধীরে ধীরে বাড়তে থাকে। আশা করি তোমরা এই দুটো প্রসেস ভালো মতো বুঝতে পেরেছ। যদি আরো কোনো প্রশ্ন থাকে কারো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার বলো আমাদের নাবিলা, যে তোমার প্রশ্ন কি? স্যার আরবান এক্সপানশন যখন হচ্ছে তাহলে তো স্যার রুরাল আরবান ফ্রিঞ্জ এরিয়ার উপরও তো একটা এফেক্ট পড়ে। হুম, পরে তো স্যার এই এফেক্টটা তাহলে স্যার মানে কিভাবে পড়ে বা কি ধরনের এফেক্ট, কি নেগেটিভ পজিটিভ বা কিরকম এফেক্টটা পড়ে? এটাতে তুমি নেগেটিভ ইম্প্যাক্টও দেখতে পারো, আবার পজিটিভ ইম্প্যাক্টও দেখতে পারো। নেগেটিভ ইম্প্যাক্টটা কি? নেগেটিভ ইম্প্যাক্ট হচ্ছে যে আমার যেই রুরাল আরবান ফ্রিঞ্জটা আসলে এটা একটা খুব ডাইনামিক স্পেস। তো তুমি যদি আরবান সাস্টেনেবিলিটি কথা হিসাব করো, তাহলে সেই ক্ষেত্রে আমরা চাই যে এই যে আরবান এরিয়ার যেই রুরাল আরবান ফ্রিঞ্জটা এটা একটা গ্রিন বেল্ট হিসাবেই থাকুক, এটা আমরা চাই। ফলে কি হবে? ফলে আমাদের কিছু ব্রিদিং স্পেস থাকবে, যেই জায়গাগুলোকে আমরা অন্য কাজে লাগাবো, আমরা আউটডোর রিক্রিয়েশন হিসেবে লাগাবো, সেটাও তো একটা সিটিরই কাজ। সে জায়গাতে আমি আউটলাইং বিজনেস ডিস্ট্রিক্ট করতে পারবো, অথবা আমি একটা রিক্রিয়েশন সেন্টার তৈরি করতে পারবো, অথবা আমি একটা বড় শপিং মল এই জায়গাতে তৈরি করতে পারবো, যে জায়গাতে আমার রিক্রিয়েশন থাকবে, শপিংও থাকবে, মানুষ গিয়ে বেরিয়ে আসতে পারবে। ফলে এই ধরনের প্ল্যান আমরা সেই জায়গাটার মধ্যে করতে পারবো। ফলে এই জিনিসটা যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা দেখছি যে আমাদের মতো যে সমস্ত দেশগুলোতে এইরকম ভাবে নগরায়ন হয়ে যাচ্ছে, যে জায়গাতে আরবান এরিয়াকে কোনোভাবে আমরা কি করতে পারছি না, আমরা সংকুচিত করতে পারছি না বা ধরে রাখতে পারছি না, সে জায়গাতে অটো ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট হয়। ফলে কি হয়, যে এরিয়াগুলো হচ্ছে যে আমরা এই ধরনের কাজে লাগাতে পারতাম, সেগুলো হয়ে যায় কি, সেগুলোতে ইনফ্রাস্ট্রাকচার হয়ে যাচ্ছে, অর্থাৎ বাড়ি হয়ে যাচ্ছে, ঘর হয়ে যাচ্ছে, বিল্ডিং হয়ে যাচ্ছে। যখন এগুলো হয়ে যাচ্ছে, তখন আর এগুলোকে আমরা কিছু করতে পারি না। অর্থাৎ যেটাকে আমরা বলছি যে আনওয়ান্টেড এক্সপানশন অফ আরবান এরিয়াস ইজ ইকুয়াল টু আনপ্ল্যান্ড আরবানাইজেশন। তাহলে আমরা এটাকে পজিটিভলিও নিতে পারি, নেগেটিভলিও নিতে পারি। আমি এতক্ষণ যেটা বলছি সেটা নেগেটিভ পয়েন্ট অফ ভিউ। পজিটিভটা কি? পজিটিভটা হচ্ছে যে আমার ফ্রিঞ্জ এরিয়াতে তো ডেভেলপমেন্ট হবে, তো এটা যদি আমরা প্রপার ওয়েতে এই আরবানাইজেশনটাকেই ঢেলে সাজাতে পারি, তাহলে সেই জায়গাতে হয়তো আমরা অনেকগুলো বেনিফিট পেতেও পারি। তো আসলে আমরা যদি দেখি, তাহলে এই মানে আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে সেই বেনিফিট আমরা পাচ্ছি না, আসলে নেগেটিভ দিকে যাচ্ছে। কিন্তু অপর দিকে যদি আমরা ডেভেলপ কান্ট্রি দেখি, তখন তারা সাবারবানাইজেশন বলতেই বুঝাচ্ছে যে আমরা কিছু কিছু রেসিডেন্সিয়াল এরিয়াগুলোকে আমরা সেই জায়গার মধ্যে নিয়ে যাব। তোমরা একটু খেয়াল করে দেখো, সাবারবানাইজেশনের ডেফিনেশন হচ্ছে মানে ডেভেলপমেন্ট অফ ভেরি গুড টাইপ অফ রেসিডেন্সিয়াল এরিয়াস। আমরা কিন্তু সেইভাবে দেখছি না, আমরা দেখছি যে কি, যে এখন ডিমান্ড আছে, আমার জায়গার উপর একটা বাড়ি করলে আমি ভাড়া দিতে পারবো বা বিক্রি করলে এটার দাম পাওয়া যাবে, আমি কিন্তু সেটাই করতে যাচ্ছি। ফলে এই জায়গাতে কোনো প্ল্যান নাই। ফলে আমার দেশে হচ্ছে যে রুরাল আরবান এরিয়ার এক ধরনের ইম্প্যাক্ট আরবানাইজেশনের, আবার ডেভেলপ কান্ট্রিতে দেখছি যে আমাদের অন্য ধরনের ইম্প্যাক্ট। আমার মনে হয় নাবিলা বুঝতে পেরেছো আমার কথা? জি স্যার, বুঝতে পারছি। ওকে, যদি আর কারো কোনো প্রশ্ন থাকে। আমাদের আরবানাইজেশন হচ্ছে বড় একটা টপিক, এবং এটাতে আমাদের অনেক কিছু শেখার আছে। আমি এই টপিকটাকে তোমাদের দুটো লেকচারে শেষ করব। আমার মানে নেক্সট লেকচার থাকবে যে আমার লোকাল অ্যান্ড গ্লোবাল আরবানাইজেশন, আর আমার লোকাল আরবানাইজেশনের ক্যারেক্টারিস্টিক্স, ট্রেন্ডস, প্যাটার্নস, চ্যালেঞ্জেস অ্যান্ড পটেনশিয়ালস, এই জিনিসগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তো তার আগে যদি তোমাদের যদি কিছু কোনো প্রশ্ন থাকে বা আলোচনার ব্যাপার থাকে, তাহলে তোমরা সেটা করতে পারো। আমি এদিকে আমাদের এই সেশনটা হয়তো শেষ হয়ে যাবে তোমাদের
যদি আরো দুই একটা প্রশ্ন নিয়ে নিই, শেষ হয়ে যাবে। আর যদি প্রশ্ন না থাকে তাহলে আমাদের অ্যাটেন্ডেন্সের জন্য আরেকটা সেশনে যেতে হবে আর কি। ওকে, আমাদের 3 মিনিটের মতো সময় আছে। যেহেতু আমি আরবানাইজেশন কার্ভ পড়িয়েছি, সেহেতু আমি তোমাদের বাংলাদেশের আরবানাইজেশন কার্ভটা একটু দেখিয়ে দিই, যেহেতু তোমাদের কোনো কোশ্চেন নাই। এবং পরবর্তীতে আমি যখন নতুন লেকচার দিব সেই জায়গাতে আমরা এই জিনিসগুলোকে ওই লেকচারের মধ্যে নিয়ে আসব। একটু জাস্ট আমরা আরবানাইজেশন কার্ভটা দেখে নিই, বাংলাদেশের আরবানাইজেশন কার্ভ কিরকম দেখতে। যদিও এই জায়গাতে দুটো দুটো টাইম পিরিয়ডের ইয়ে নাই, সেটা আমরা বসিয়ে নিতে পারবো চাইলে। তোমরা একটু খেয়াল করে দেখো যে এই জায়গাতে একটা কার্ভ আছে যেটাকে আমরা দেখছি যে লেভেল অফ আরবানাইজেশন দিয়ে বোঝানো হয়েছে। তোমরা সবাই দেখতে পাচ্ছ কার্ভটা? জি স্যার। ওকে, তাহলে একটু খেয়াল করে দেখো যে আমরা যদি একেবারে কত বলবো, আমরা যদি 51 পর্যন্ত দেখি তাহলে বাংলাদেশের আরবানাইজেশন কার্ভ কিন্তু 5-এর মতো ছিল, অর্থাৎ লেভেল অফ আরবানাইজেশন 5 ছিল। তার মানে কি বুঝতে পারছো যে আমাদের বাংলাদেশে 1951 সাল পর্যন্ত সবে মাত্র 5% লোক শহর নগরে বসবাস করত, ঠিক আছে? 51 থেকে 61-র মধ্যে আমরা কিছুটা বাড়তে দেখেছি, এবং তারপরে দেখো 74-এর সময় আমরা দেখেছি যে এটা একটু রাইজ করা শুরু করেছে, এবং এরপরই 81 থেকে 91 এটা কিন্তু স্টিপ রাইজ করে সামনের দিকে চলে যাচ্ছে। তার মানে কি 91 এর পরে আমাদের 201 আছে, 201 এর পরে আমাদের 211 আছে, এবং 211 এর পরে আমাদের 221 আছে, যেটা কিন্তু আমরা সহজেই বুঝতে পারি। এই জায়গাতে আমাদের একটা বার ডায়াগ্রাম দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে, যেটাকেও আমরা কি করতে পারি, চাইলে এই কার্ভটাকে আমরা আসলে এইভাবে দেখতে পারি যে বার ডায়াগ্রাম দিয়ে আমি যদি এই জায়গাতে আমরা এই পয়েন্টে আমরা যদি কার্ভটাকে প্লট করি তাহলে দেখবো যে এই যে এই জায়গাটার পরে এসে খুব দ্রুত নগরায়ন হচ্ছে। তাহলে এটাকে আমরা আরবানাইজেশন কার্ভ হিসেবে দেখতে চেয়েছিলাম, যে কার্ভটা আমরা বলেছি যে এই কার্ভটা, কারণ আরবানাইজেশন কার্ভ এরকমের একটা কার্ভ হবে। এই জায়গাতে যদি আমি 2001, 2011 এবং
আচ্ছা আচ্ছা ভালো। চলে আসছে মারো মারো শব্দ হচ্ছে। আচ্ছা আপনি চলে আসেন। আচ্ছা চলে আসছে আবার পাঠাবো ঠিক কি করবো চাইটা করো কাউরে দিয়ে আবার আমি বা ইসমাইলে বলে দিন। ওকে, আমাকে শুনতে পাচ্ছ? আমি তোমাদের ম্যাক্সিমামকে নিয়ে নিচ্ছি কারণ অ্যাটেন্ডেন্সের সময়, জি স্যার। এই জন্য একটু অপেক্ষা করছি, তোমরা একটু অপেক্ষা করো। যাই হোক, আমি তোমাদের আগামী লেকচার দেওয়ার আগে ওই বাংলাদেশের আরবানাইজেশন ট্রেন্ডটা একটু বোঝানোর চেষ্টা করলাম, যেটা আরবানাইজেশনের কার্ভের সাথে রিলেটেড। সেই কারণে আমি তোমাদেরকে বলছি যে বিশেষ করে বাংলাদেশের আরবানাইজেশনটা একটু ভালো মতো বোঝার চেষ্টা করবো, কারণ মেইন কোশ্চেনটা এই জায়গাটার থেকে আসে। সাকিব, আমরা কিন্তু মানে অ্যাটেন্ডেন্স শুরু করলে নতুন কাউকে নিব না, ঠিক আছে? জি স্যার। 2-1 মিনিট আমি দেরি করছি এই কারণে। আমি কি শুরু করব? সাকিব? জি স্যার, করতে পারেন। ওকে, ঠিক আছে, আমি তাহলে স্ক্রিনটা তোমাদের শেয়ার করি, তোমরা যাতে বুঝতে পারো যে কি করতেছি আমি। Roll 2. Yes sir. 3. Roll 2 present, sir. 5. Present, sir. 6. প্রেজেন্ট স্যার। 9. Present, sir. 14. 14. 18.
নাজমুস সাকিব আছো? 20, 21, Yes, sir. 22, Yes, sir. 23, Present, sir. 24, Yes, sir. 25, Present, sir. 28, Yes, sir. 28 লুবনা আক্তার একটু জোরে বলো। Yes, sir. 31, Present, sir. 32, Yes, sir. 33, Present, sir. 35, Present, sir. 37, 41, Yes, sir. 43, Yes, sir. 45, Yes, sir. 46, Present, sir. 47, 47, 48, Nadia, 48, 50, 50, 51, Present, sir. 52, Present, sir. 53, Present, sir. 55, Yes, sir. 56, 56,